প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের এইচএসসি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এর দ্রাব্যতা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব। দ্রাব্যতার উপরে এইচএসসি পরীক্ষায় সিকিউ এবং এমসিকিউর উপরে অনেক অঙ্ক আসে, এমনকি অ্যাডমিশন টেস্টেও এখান থেকে অনেক প্রশ্ন হয়। তোমাদের ছোটখাটো ভুলের জন্য বা অসতর্কতার জন্য এখান থেকে মার্কস কাটা যায়, যার কারণে সঠিকভাবে তোমরা মার্কস পাচ্ছ না। কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। দ্রাব্যতার অঙ্কগুলো করার জন্য আমরা 5টি পর্বে ভাগ করব। আজকের প্রথম ক্লাস। যদি তোমরা ক্লাসগুলো ঠিকমতো দেখো তাহলে আশা করি তোমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। তাহলে চলো শুরু করা যাক দ্রাব্যতার উপর আজকের প্রথম লেকচার। দ্রাব্যতার অঙ্ক বোঝার আগে দ্রাব্যতা কি জিনিস সেই সম্পর্কে তোমাকে স্পষ্ট ধারণা থাকতে হবে। নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক বা 100 গ্রাম পানির মধ্যে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করার জন্য সর্বোচ্চ যত মাত্রায় দ্রব্য যোগ করতে হবে সেই দ্রব্যটার পরিমাণকে আমরা দ্রাব্যতা বলবো। তাপমাত্রা নির্দিষ্ট থাকতে হবে, কারণ তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতার পরিমাণ বাড়ে। তাপমাত্রা বাড়লে পানির আয়তন বেড়ে যায়, সুতরাং সেখানে আরো অতিরিক্ত পরিমাণে দ্রব্য যোগ করা যাবে। তাই নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবক, 100 গ্রাম দ্রাবক মানে 100 গ্রাম পানির মধ্যে সর্বোচ্চ যে পরিমাণ লবণ যোগ করতে হবে সেটাই হচ্ছে ওই পদার্থের দ্রাব্যতা। আমরা যদি একটা পাত্র নেই, এই পাত্রের মধ্যে 100 গ্রাম পানি থাকে, H2O থাকে, এর মধ্যে যদি 40 গ্রাম একটা লবণ যোগ করা হয় এবং এই দ্রবণটি যদি সম্পৃক্ত হয়, মানে এর মধ্যে আর অতিরিক্ত কোনো লবণ যোগ করা যাবে না, সর্বোচ্চ মাত্রায় আছে, তাহলে আমরা বলবো এটার দ্রাব্যতা হচ্ছে 40। এই ক্ষেত্রে এর দ্রাব্যতার একক হবে 40 গ্রাম পার 100 গ্রাম। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারবো 100 গ্রাম পানির মধ্যে 40 গ্রাম লবণ দ্রবীভূত অবস্থায় আছে এবং এই দ্রবণটি সম্পৃক্ত অবস্থায় আছে। এখানে অনেক স্টুডেন্ট ভুল করে যে এই 100 গ্রামকে দ্রবণ বলে ফেলে, আসলে কিন্তু এটা দ্রাবক। আর আমরা জানি দ্রাবক যোগ দ্রব সমান হচ্ছে দ্রবণ। তাই এই 100 গ্রাম পানির মধ্যে 100 গ্রাম পানিতে এখানে 40 গ্রাম লবণ আছে, সুতরাং এখানে দ্রবণের পরিমাণ হবে 140 গ্রাম। তাহলে দ্রাব্যতা থাকলে মনে রাখবা 100 গ্রাম পানির মধ্যে সম্পৃক্ত দ্রবণ করার জন্য সর্বোচ্চ যত মাত্রায় দ্রব্য যুক্ত আছে সেটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে দেখো এখান থেকে কি ধরনের অঙ্ক আসতে পারে সেই বিষয়টা আমরা আলোচনা করব। তার আগে একটা ছোট্ট সূত্র আছে, এই সূত্রটার প্রতিবেদন আমরা দেখব। যদি দ্রব্য m গ্রাম হয়, দ্রবণ বড় হাতের m গ্রাম হয়, তাহলে দ্রাবক সমান কত হবে? এখানে লক্ষ্য করো, আমরা বলেছি দ্রবণ কিভাবে হয়, দ্রাবক প্লাস দ্রব সমান দ্রবণ। তাহলে আমরা দ্রাবকের পরিমাণ পাবো কেমনে? দ্রবণ থেকে দ্রব বাদ দিলেই দ্রাবক পাওয়া যায়। তাহলে এখানে দ্রবণ হচ্ছে বড় হাতের m আর ছোট হাতের m বিয়োগ করলেই আমরা এটা থেকে দ্রাবক পাবো। আর যদি আমরা বলি দ্রাব্যতা, ইংরেজিতে হচ্ছে সলিবিলিটি, তাই এখানে আমরা এটাকে S দ্বারা প্রকাশ করি। এখন দেখো দ্রাব্যতা হচ্ছে S ইকুয়ালস টু ছোট হাতের m ইন্টু 100 ভাগ বড় হাতের m মাইনাস ছোট হাতের m। ব্যাপারটা হচ্ছে এটা কিভাবে আসে, তাহলে একটু খেয়াল করো। আমাদের সংজ্ঞা অনুযায়ী বলা হচ্ছে 100 গ্রাম দ্রাবকে যেই পরিমাণ দ্রব্য থাকে, তাহলে এখানে দেখো দ্রাবকের পরিমাণ হচ্ছে m মাইনাস বড় হাতের m, আর এর মধ্যে দ্রব্য আছে ছোট হাতের m। তাহলে আমরা লিখতে পারি বড় হাতের m মাইনাস ছোট হাতের m গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে ছোট হাতের m গ্রাম। অতএব 100 গ্রাম দ্রাবকে দ্রব্য থাকে ছোট হাতের m ইন্টু 100 বাই বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এটাই হচ্ছে দ্রাব্যতা। তাহলে অতএব দ্রাব্যতা S ইকুয়ালস টু ছোট হাতের m ইন্টু 100 ভাগ হচ্ছে বড় হাতের m মাইনাস ছোট হাতের m। এখান থেকে তোমার 4 ধরনের প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে S ইকুয়ালস টু হোয়াট, একটা হচ্ছে ছোট হাতের m ইকুয়ালস টু হোয়াট, একটা হচ্ছে বড় হাতের m ইকুয়ালস টু হোয়াট, আর একটা হচ্ছে বড় হাতের m মাইনাস ছোট হাতের m ইকুয়ালস টু হোয়াট। লক্ষ্য করো এই সূত্রটা যখন আমরা প্রয়োগ করব তখন দেখো যে যখন দ্রাব্যতার মান বের করতে হবে তখন এই বড় হাতের m ছোট হাতের m প্রশ্নে দেয়া থাকবে, আবার যখন ছোট হাতের m বের করতে হবে তখন বড় হাতের m এবং s এর মান দেয়া থাকবে।
যখন বড় হাতের এম নির্ণয় করতে হবে তখন এস এর মান এবং ছোট হাতের এম দেয়া থাকবে। আবার বড় হাতের এম ছোট হাতের এম এটা বাদ দিলে হয় দ্রাবক, যখন দ্রাবকের পরিমাণ বা পানির পরিমাণ নির্ণয় করতে হবে তখনও কিন্তু এস এর মান এবং ছোট হাতের এম এর মান দেয়া থাকবে। মনে রাখবা যে এখান থেকে 4 ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো এই অঙ্কটা আমরা করব। এখানে কি কি মান দেওয়া আছে? একটা লবণের দ্রাব্যতা 40 গ্রাম পার 100 গ্রাম, এর 470 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে? তাহলে এখানে 40টা হচ্ছে দ্রাব্যতা এস, এটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ বড় হাতের এম, আর এটা কত গ্রাম দ্রব্য যোগ করা লাগবে এটা হচ্ছে ছোট হাতের এম। তাহলে আমরা যদি সূত্র বসিয়ে অঙ্কটা করি তাহলে খেয়াল করো, আমরা লিখতে পারি এস ইকুয়ালস টু ছোট হাতের এম ইন্টু 100 ভাগ বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এখানে কি কি মান দেওয়া আছে খেয়াল করো। দ্রাব্যতা এস ইকুয়ালস টু 40 গ্রাম পার 100 গ্রাম, দ্রবণ সমান হচ্ছে 470 গ্রাম, আর বের করতে হবে কি দ্রব্য ছোট হাতের এম ইকুয়ালস টু হোয়াট, এটা হচ্ছে বড় হাতের এম। তাহলে আমাদের বের করতে হবে ছোট হাতের এম, বা এটা কিন্তু বজ্রগুণ করি তাহলে পাওয়া যায় ছোট হাতের এম 100 এস বড় হাতের এম মাইনাস ছোট হাতের এম। এটাকে যদি বজ্রগুণ করি তাহলে এস এম এস ছোট হাতের এম, ছোট হাতের এমটাকে পেছনে নিয়ে আসবো, বা 100 এম প্লাস এস এম এস এম। এখানে ছোট হাতের এম কমন গেলে 100 প্লাস এস সমান এস এম। অতএব ছোট হাতের এম ইকুয়ালস টু এস এম ভাগ 100 প্লাস এস। এবার মান বসাই। দেখো এস এর মান ছিল 40, আর এটা হচ্ছে 470 ভাগ হচ্ছে 100 যোগ 40, এটার একক হয়ে যাবে গ্রাম পার 100 গ্রাম, 134.2857 গ্রাম। এই অঙ্কটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে করতে পারি। দেখো তুমি যদি সূত্র বসিয়ে অঙ্ক করো তাহলে অঙ্কটা বেশ বড় হচ্ছে। এখানে বলা হচ্ছে কি দ্রাব্যতা 40 গ্রাম পার 100 গ্রাম। তাহলে লক্ষ্য করো দ্রব্য যোগ দ্রাবক সমান হচ্ছে দ্রবণ। যেহেতু দ্রাব্যতা 40 100 গ্রামের মধ্যে আছে, 100 গ্রাম কিসে আছে? পানিতে আছে, তাহলে 100 গ্রাম হচ্ছে দ্রাবক, আর দ্রব্য কত? 40 গ্রাম, তাহলে দ্রবণের পরিমাণ 140 গ্রাম। এইবার বলছে 470 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে হবে। তাহলে এখানে যদি আমি 470 গ্রাম সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাই তার জন্য কতটুকু দ্রব্য লাগবে? এইবার খেয়াল করো, এখানে দ্রাব্যতা থেকে আমরা পাচ্ছি 100 গ্রাম দ্রাবক, দ্রব্য হচ্ছে 40 গ্রাম, দ্রবণের পরিমাণ 140 গ্রাম, আর 470 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আর 140 গ্রামও সম্পৃক্ত দ্রবণ, কারণ দ্রাব্যতা ছিল 40 সেই কারণে আমরা এটা সম্পৃক্ত দ্রবণ বলতে পারি। তাহলে এটাও সম্পৃক্ত এটাও সম্পৃক্ত। এই সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে যদি 40 গ্রাম দ্রব্য লাগে তাহলে দেখো 470 গ্রাম তৈরি করতে কতটুকু দ্রব্য লাগবে? মাত্র 2 লাইন। একটু খেয়াল করো, 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব্য আছে 40 গ্রাম। অতএব 470 গ্রাম সম্পৃক্ত দ্রবণে কতটুকু থাকবে? তাহলে 40 ইন্টু 470 ভাগ হচ্ছে 140 গ্রাম। এইবার দুইটা অঙ্ক খেয়াল করো। এতক্ষণ আমরা হিসাব করে যে জায়গাটা আসছি এটা কিন্তু মাত্র 2 লাইনে অঙ্কটা হয়ে গেছে। তোমাকে অবশ্যই দ্রাব্যতা দেয়া থাক বা দ্রব্য দেয়া থাক, তুমি এরকম একটা রাফে চার্ট করে নিবা যে কি কি মান দেওয়া আছে, কি বের করতে হবে। তাহলে দেখবা যে এই যদিও সূত্র আছে তবে এই সূত্র ছাড়াও আমরা ঐকিক নিয়মের সাহায্যে এটা দ্রুত মাত্র 2 লাইনে অঙ্কটা করতে পারি। বিষয়টা দেখো, 40 ইন্টু 470, 40 ইন্টু 470 ভাগ হচ্ছে 100 যোগ 40, দেখো এখানে 140। তার মানে দেখো যে এই অঙ্কটা আমরা মাত্র 2 লাইনে অঙ্কটা করতে পারি। তবে এই অঙ্কটা করার আগে অবশ্যই কোনটা দ্রব্য কোনটা দ্রাবক কোনটা দ্রবণ সেটা লিখে কোনটা বের করতে হবে। যদি এই একই প্রশ্ন আসতো কতটুকু পানি যোগ করতে হবে,
তাহলে আমরা বলতে পারতাম 140 গ্রাম সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে 100 গ্রাম পানি লাগে, কারণ এটা দ্রাবক। তাহলে 470 গ্রামের জন্য কতটুকু পানি লাগবে? আমাদের একটা মান থেকে আরেকটা মান বের করতে পারি। কি কি মান দেয়া আছে সেখান থেকে এই ধরনের ছোট্ট শর্টকাট ট্রিক্স ব্যবহার করলে তোমরা এই টাইপের যাবতীয় অঙ্ক করতে পারবা। তাহলে এখানে আমরা দ্রাব্যতার জন্য যে টপিকটা আমরা আলোচনা করছিলাম, S ইকুয়ালস টু ছোট হাতের m ইন্টু 100 ভাগ বড় হাতের m মাইনাস ছোট হাতের m। তোমরা ইচ্ছা করলে এই সমীকরণ দিয়ে অঙ্ক করতে পারো, অথবা এইভাবে ঐকিক নিয়ম দিয়েও করতে পারো। এটা হলো স্টেপ 1। এই দ্রাব্যতাকে 5টা পর্বে ভাগ করা হয়েছে। এটা গেল স্টেপ 1। আগামীতে তোমরা পরবর্তী স্টেপগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।